ডলারের ক্রলিং পেগ কি, কেন করতে হলো? বাংলাদেশ ব্যাংক টাকা ডলারের যে বিনিময় হার পদ্ধতি ঠিক করেছে তার নাম কলিং পেগ। আক্ষরিক বাংলা করলে হয়, এখন থেকে দেশের মধ্যে ডলারের দর লাফ দিতে পারবে না, কেবল হামাগুড়ি দিতে পারবে। আর সেই হামাগুড়ি দিতে হবে নির্দিষ্ট একটি সীমার মধ্যে, সীমার বাইরে যাওয়া যাবে না। সীমাটা কি? আপাতত সেই সীমা হচ্ছে 117 টাকা। এর নাম হচ্ছে ক্রলিং পেড মিড রেট বা মধ্যদর। ডলারের বিনিময় মূল্য এর আশেপাশেই থাকতে হবে, অর্থাৎ বিনিময় হারের আর কোনো উচ্চ সীমা বা নিম্ন সীমা নেই, কিন্তু মধ্যসীমা আছে। এটাই মেনে চলতে হবে। বলা যায় স্বাধীনতা আছে, তবে অবশ্যই তা নিয়ন্ত্রিত। এতে অবশ্য ডলারের দর একেবারেই লাফ দিয়ে 7 টাকা বেড়েছে। গত মঙ্গলবারে এই ডলারের দর ছিল 110 টাকা। বলে রাখা ভালো, 2022 সালে ডলারের দর ছিল 86 টাকা। সুতরাং প্রায় আড়াই বছরে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন বা লাফ দেওয়ার হার 36%। আরও বেশি লাফ দেওয়া ঠেকাতেই নতুন এই ক্রলিং পেগ পদ্ধতি। বিদেশি মুদ্রার বিনিময়ের বাজারে কোনো সরকারি হস্তক্ষেপ থাকবে না, এমনটাই আদর্শ মনে করা হয়। উন্নত দেশগুলো এই আদর্শ মেনে চললেও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে তা মানা সম্ভব হয় না। বিনিময় হারে কোনো হস্তক্ষেপ থাকবে না, এটাকে অর্থনীতির ভাষায় বলা হয় ভাসমান বিনিময় হার বা ফ্রি ফ্লোটিং। অর্থাৎ বিনিময় হার সম্পূর্ণ বাজার ভিত্তিক। বাজার ঠিক করে দেবে বিনিময় হার কত হবে। চাহিদা আর যোগানই এখানে আসল নির্ধারক। এখন যদি সরকার হস্তক্ষেপ করে তাহলে কি হবে? সেক্ষেত্রে 3টি ভাগ বলা যায়। প্রথমটি স্থির বিনিময় হার, একে পেগড বিনিময় হারও বলা হয়, অ্যাডজাস্টেবল বিনিময় হার, এবং অন্যটি হচ্ছে ম্যানেজড বিনিময় হার। এগুলোর মধ্যে ক্রলিং পেগ আসলে স্থির বিনিময় হারেরই আরেকটি রূপ, অর্থাৎ বিনিময় হার স্থির করা আছে, সেই স্থির করা হারের আশেপাশে ডলার বিনিময় করতে হবে সব পক্ষকে। এই যে মধ্যদর 117 টাকা, এটি বাংলাদেশ ব্যাংক যে কোনো সময় বদল করতে পারে। বিশেষ করে অর্থনৈতিক পরিস্থিতির ওপর তা নির্ভর করবে। সাধারণত অর্থনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ না থাকলে, বিনিময় হার অস্থিতিশীল হওয়ার প্রবণতা থাকলে এবং মূল্যস্ফীতি উচ্চ হারে থাকলে কোনো দেশ ক্রলিং পেগ পদ্ধতি অনুসরণ করে। বাংলাদেশ এই পরিস্থিতির মধ্যেই আছে। উন্নয়নশীল দেশগুলোতে এই পদ্ধতি বেশি দেখা যায়। আইএমএফ এর শর্তমতে অবশেষে ক্রলিং পেগ হলো, তবে বলে রাখা ভালো, অতীতের ভুলের মাসুল হচ্ছে এই ক্রলিং পেগ ও উচ্চ মূল্যস্ফীতি। বিশ্বে বিনিময় হার ইতিহাস দেখে আসি। খুব সহজ করে বললে বিনিময় হার দুই ধরনের, স্থির অথবা ভাসমান। আর এই ব্যবস্থা চালু হয় 1973 সাল থেকে। তার আগের শুরুর ইতিহাসটা জানা যাক। মূলত যখন থেকে মানুষ ব্যবসা বাণিজ্য শুরু করলো তখন থেকে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ব্যবস্থা চালু। তবে সত্যিকার অর্থে বিশ্বের প্রথম বৈদেশিক মুদ্রার বিনিময় বাজার চালু হয়েছিল আমস্টারডামে 500 বছর আগে। বিনিময় হার নির্ধারণে স্বর্ণমান ব্যবস্থা চালু হয় 1875 সালে। অর্থাৎ একটি দেশের মজুতে যত সোনা আছে ঠিক তত মুদ্রায় তারা ছাপতে পারবে। সোনাকে মান হিসেবে বেছে নেওয়া হয়েছিল, কারণ এটি দুষ্প্রাপ্য এবং নষ্ট হয় না। এ অবস্থা ভেঙে যায় প্রথম বিশ্বযুদ্ধের পরে, কারণ তখন দেশগুলোর প্রচুর অর্থের প্রয়োজন দেখা দেয়। ফলে মুদ্রা ছাপানো ছাড়া আর কোনো গত্যন্তর ছিল না। স্বর্ণমান নিয়ন্ত্রিত এই বিনিময় হার চালু ছিল 1910-এর দশক পর্যন্ত। প্রথম বিশ্বযুদ্ধের পর মুদ্রা চাহিদা বাড়লেও সোনার মজুদ সে হারে বাড়েনি। ফলে সোনা মজুদ অনুযায়ী নোট ছাপানোর জায়গা থেকে অনেক দেশকেই সরে আসতে হয়। অনেক ইউরোপীয় দেশ আইন করে যে তারা সোনার পাশাপাশি সোনার রূপান্তরযোগ্য অন্যান্য দেশের মুদ্রাও রিজার্ভ আকারে রাখা শুরু করে, বিশেষ করে ডলার ও পাউন্ডে। তাতেও সমস্যার সমাধান হয় না, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে অনেক দেশই পর্যাপ্ত সোনা জমা না রেখেই নোট ছাপাতে শুরু করে। এসব জটিলতায় 1931 সালে গোল্ড স্ট্যান্ডার্ড প্রথম পরিত্যাগ করে গ্রেট ব্রিটেন। পরের 5 বছরের মধ্যে বাকি দেশগুলো এই পথ থেকে সরে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে আর্থিক ব্যবস্থায় বড় পরিবর্তন ঘটে। 1944 সালের 1 জুলাই যুক্তরাজ্যের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডস শহরে অর্থনৈতিক সম্মেলন থেকে উদ্ভব হয় ব্রেটন উডস ব্যবস্থার। এর লক্ষ্য ছিল স্থিতিশীল বিনিময় হার ব্যবস্থার প্রবর্তন। এজন্য মুদ্রা অবমূল্যায়ন থেকে সরে আসার কথা বলা হয়। তবে কোনো দেশ সমস্যায় ভুগলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ থেকে ঋণ নেওয়ার ব্যবস্থা রাখা হয়। ব্রেটন উডস ব্যবস্থা তদারকির জন্যই আইএমএফ প্রতিষ্ঠা করা হয়। এই ব্যবস্থারও অবসান ঘটে 1973 সালে। এর শুরুটা ছিল 1971 সালের 15 আগস্ট। ওই দিন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ব্রেটন উডস ব্যবস্থা বাতিল করে দেন। মার্কিন ডলার সোনায় রূপান্তরের ক্ষমতা বাতিল করার এই পদক্ষেপকে বলা হয় গোল্ডেন উইন্ডো বন্ধ করা, যাকে অনেকে নিক্সন শক বলে থাকেন। এর পরিপ্রেক্ষিতে 1971-এর 17 ডিসেম্বর শেষ রক্ষা হিসেবে ওয়াশিংটনে বিশেষ এক বৈঠকে অংশ নেন শিল্পোন্নত 10টি দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরেরা। এই বৈঠকে নতুন করে সমঝোতা হলেও তা 15 মাসের বেশি থাকেনি, কেননা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির পরিপ্রেক্ষিতে সব দেশেই তখন বিপদে। সংকট নিরসনে ব্রেটন উডস ব্যবস্থাও আর কাজ করছিল না। রপ্তানির প্রতিযোগিতা ধরে রাখতে মুদ্রার অবমূল্যায়নে আগ্রহী অনেক দেশই সেই অর্থনৈতিক সংকটে মার্কিন ডলার সোনায় রূপান্তরের ক্ষমতাও হারিয়ে ফেলে। ফলে শেষ পর্যন্ত 1973 সালের 1 মার্চ থেকে যে যার মতো করে বিনিময় ব্যবস্থা অনুসরণ করা শুরু করে। আর এভাবে বিশ্বে যাত্রা শুরু হয় ভাসমান বা
ফ্লোটিং বিনিময় হারের, আর যারা দুর্বল তারা বেছে নেয় স্থির বিনিময় হারকে। সেই বিনিময় হারই আরের সংস্করণ, যেটাকে বলা হয় ক্রলিং পেগ, যা বাংলাদেশ শুরু করলো গত সপ্তাহে। ভাসমান বিনিময় হার ব্যবস্থা চালুর 50 বছর পর, আর এর মধ্য দিয়ে দেশ একটি রাষ্ট্রীয় মিথ্যাচার থেকেও রেহাই পেল, কারণ ডলার বিক্রি হচ্ছিল 118 থেকে 119 টাকায়, আমদানিও এই দরে, ব্যাংক লেনদেন করছে একই দরে, অথচ বাংলাদেশ ব্যাংক বলতে বলেছিল 110 টাকা। এখন সত্যটাই সবাই বলতে পারবে।